হরিদাস পালের বয়স প্রায় ৬০ ছুঁই। মুখে বয়সের ভাঁজ, চোখে ঘুমহীন রাতের ছাপ। একসময় তার সংসারে হাসি ছিল, এখন শুধু নীরবতা। কারণ তার একমাত্র ছেলে অরিন্দম পাল আর বেঁচে নেই। ৩ বছর আগে সীমান্তের এক ভয়ঙ্কর জঙ্গি হামলায় দেশের জন্য লড়তে গিয়ে সে শহীদ হয়েছিল। সেদিন গ্রামের মানুষ দেখেছিল ত্রিবর্ণ পতাকায় মোড়া অরিন্দমের নিথর দেহ। কেউ বুক চাপড়ে কেঁদেছিল, কেউ গর্বে মাথা উঁচু করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই শোক যেন শুধু হরিদাসের ঘরেই আটকে রইল। গ্রামের এক কোণে তার ছোট্ট টিনের বাড়ি। বাড়ির পাশে ছিল ১.৫ বিঘা জমি। সেই জমিই ছিল তাদের শেষ ভরসা। কিন্তু এখন সেই জমির দিকেও লোভী চোখ পড়েছে। গ্রামের প্রভাবশালী ব্যক্তি মহাদেব সাঁতরা বহুদিন ধরেই ওই জায়গার দিকে নজর রেখেছিল। শোনা যাচ্ছিল নতুন হাইওয়ে হবে আর পাশে বড় ব্যবসা গড়ে উঠবে। জমির দাম হঠাৎ কয়েক গুণ বেড়ে যায়। আর ঠিক তখনই শুরু হয় আসল খেলা। একদিন সকালে হরিদাস জানতে পারলেন সরকারি কাগজে নাকি জমির মালিকানা বদলে গেছে। সেখানে এখন মহাদেবের নাম। কাঁপা হাতে পুরনো দলিল নিয়ে তিনি ইউনিয়ন অফিসে ছুটে গেলেন। কিন্তু কেউ তার কথা শুনল না। এক কর্মকর্তা ঠান্ডা গলায় বলল, আপনার কাগজ পুরনো, নতুন রেকর্ডে মালিক অন্যজন। হরিদাস হতভম্ব হয়ে বললেন, এটা অসম্ভব, এই জমি আমার বাবার সময় থেকে আমাদের। লোকটা বিরক্ত হয়ে ফাইল বন্ধ করে দিল। আমরা যা রেকর্ডে পাই সেটাই মানি। সেদিন বৃদ্ধ মানুষটা অফিসের বারান্দায় অনেকক্ষণ বসেছিলেন। মনে হচ্ছিল তার ছেলের রক্তের কোনো মূল্যই নেই। পরদিন তিনি থানায় গেলেন, প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটে। কিন্তু সেখানেও অপমান ছাড়া কিছু পেলেন না। থানার ওসি দেবব্রত মুখ তুলেও ঠিকমতো তাকাল না। এসব জমির ঝামেলা কোর্টে মেটান, এখানে এসে নাটক করে লাভ নেই। কথাটা শুনে বৃদ্ধ লোকটার বুকের ভেতরটা যেন ভেঙে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখলেন তার নাতনি চুপচাপ বসে আছে। ছোট্ট মেয়েটা ধীরে জিজ্ঞেস করল, দাদু, বাবার জমিটাও কি আমরা হারিয়ে ফেলব? হরিদাস উত্তর দিতে পারলেন না। আরেকদিন সকালে গ্রামের মানুষ দেখল সেই জমিতে বড় বড় মেশিন চলছে, মাটি কাটা হচ্ছে। মহাদেবের লোকেরা চারদিকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কেউ প্রতিবাদ করার সাহস পেল না। হরিদাস দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখছিলেন। মনে হচ্ছিল তার ছেলের স্মৃতিটাও কেউ মাটি চাপা দিয়ে দিচ্ছে। ঠিক সেই সময়ে গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে একটি পুরনো মোটরসাইকেল এসে থামল। সেখানে নামল এক যুবক। গায়ে ফেড হয়ে যাওয়া সেনাবাহিনীর জ্যাকেট, কাঁধে ব্যাগ, চোখে ক্লান্তি, কিন্তু মুখে কঠিন দৃঢ়তা। সে সরাসরি হরিদাসের বাড়ির দিকে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে ধীরে বলল, আপনি কি হরিদাস কাকা? হরিদাস অবাক হয়ে তাকিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তুমি কে বাবা? যুবকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি অমিত রায়, অরিন্দমের সঙ্গে একই পোস্টে ছিলাম। আমরা একসাথে সীমান্তে ডিউটি করতাম। অরিন্দমের নাম শুনেই হরিদাসের চোখ ভিজে উঠল। অমিত ব্যাগ খুলে কয়েকটি পুরনো ছবি বের করল। ছবিতে ২ তরুণ সেনা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মুখে হাসি, অথচ একজন আজ আর বেঁচে নেই। অমিত নিচু গলায় বলল, শেষবার ওর সঙ্গে কথা হয়েছিল হামলার ২ দিন আগে। তখনও হাসছিল। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর হরিদাস ধীরে ধীরে জমির সব ঘটনা খুলে বললেন। অমিত একটাও কথা বলল না, শুধু শুনতে লাগল। কিন্তু তার চোখের দৃষ্টি ধীরে ধীরে বদলে যাচ্ছিল। শেষে সে দাঁড়িয়ে বলল, যে মানুষ দেশের মাটির জন্য জীবন দিল, তার বাবার মাটি কেউ ছিনিয়ে নিতে পারে না। হরিদাস হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তখন অমিত ধীরে বলল, কাকা, এবার লড়াইটা আমি লড়ব। পরদিন খুব ভোরে অমিত রায় বেরিয়ে পড়ল। গ্রামের কাঁচা রাস্তা তখনও কুয়াশায় ঢাকা। দূরে মসজিদের আজান ভেসে আসছিল, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত কঠোরতা। হরিদাস দরজার সামনে দাঁড়িয়ে বললেন, বাবা, ওরা খুব ক্ষমতাবান মানুষ, সাবধানে থেকো। অমিত শুধু মাথা নেড়ে বলল, সীমান্তে গুলি দেখে এসছি কাকা, এখন অন্য যুদ্ধ দেখব। তার ব্যাগে ছিল কয়েকটা পুরনো ছবি, অরিন্দমের শহীদ হওয়ার সরকারি কাগজ আর জমির আসল দলিলের কপি। জেলা শহর প্রায় ২০ কিলোমিটার দূরে। বাসস্ট্যান্ডে পৌঁছে সে প্রথম বাসে উঠে বসল। পুরো পথ জুড়ে সে জানালার বাইরে তাকিয়েছিল। মনে হচ্ছিল তার মাথার ভিতরে একটাই কথা ঘুরছে, বন্ধুর পরিবারের সাথে অন্যায় হতে দেব না। দুপুরের দিকে সে জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছল। গেটের সামনে কড়া নিরাপত্তা। ডিউটিরত কনস্টেবল তাকে থামাল। কোথায় যাবেন? অমিত শান্তভাবে বলল, এসপি সাহেবের সঙ্গে জরুরি দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট আছে? না, কিন্তু বিষয়টা একজন শহীদের পরিবারের।
কথাটা শুনে কনস্টেবল একটু থমকে গেল, তারপর ভিতরে খবর পাঠাল। প্রায় 40 মিনিট অপেক্ষার পর অমিতকে ভেতরে টাকা হল। জেলার পুলিশ সুপার ছিলেন অনিরুদ্ধ সেন, বয়স 40-এর কাছাকাছি। মুখে কঠোরতা থাকলেও চোখে বুদ্ধির ছাপ স্পষ্ট। অমিত ভেতরে ঢুকেই স্যালিউট করল। এসপি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, বলুন, কি সমস্যা? অমিত ব্যাগ থেকে একটি ছবি বের করে টেবিলে রাখল। ছবিটিতে দুজন সেনা দাঁড়িয়ে আছে, একজন অমিত আর একজন অরিন্দম। এসপি ছবিটার দিকে তাকিয়ে রইলেন। অমিত ধীরে বলল, স্যার, এই ছেলেটা আর বেঁচে নেই, দেশের জন্য প্রাণ দিয়েছে, কিন্তু আজ তার পরিবার নিজের জমিও রক্ষা করতে পারছে না। তারপর সে পুরো ঘটনা খুলে বলল, কিভাবে জাল কাগজ তৈরি হয়েছে, কিভাবে থানায় অভিযোগ নেওয়া হয়নি, আর কিভাবে মহাদেব সাঁতরা সবকিছু দখল করে নিয়েছে। সব শুনে অনিরুদ্ধ সেন চুপ হয়ে গেলেন। কয়েক সেকেন্ড পরে তিনি জিজ্ঞেস করলেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? অমিত একে একে সব কাগজ এগিয়ে দিল। এসপি খুব মন দিয়ে সব দেখতে লাগলেন। তারপর হঠাৎ তার ভ্রু কুঁচকে গেল। এই সইটা সন্দেহজনক। তিনি সঙ্গে সঙ্গে একজন অফিসারকে ডাকলেন। পুরনো রেকর্ড বের করুন আর এই দলিলের ভেরিফিকেশন শুরু করুন। অফিসার দ্রুত বেরিয়ে গেল। অমিত দাঁড়িয়েছিল, তার মুখে কোনো ভয় ছিল না। এসপি এবার ধীরে বললেন, মহাদেব সাঁতরা, নামটা আমি আগেও শুনেছি। অনেক অভিযোগ আছে, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনোভাবে বেঁচে যায়। অমিত এবার শক্ত গলায় বলল, স্যার, সীমান্তে শত্রু সামনে থেকে আক্রমণ করে, এখানে শত্রুরা নিজের দেশের ভেতরে লুকিয়ে থাকে। কথাটা শুনে অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর ধীরে চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। আমি কথা দিচ্ছি, এই কেস আমি নিজে দেখব। অমিত প্রথমবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ঠিক সেই সময় অন্য গ্রামের দিকে অন্য কিছু ঘটছিল। মহাদেবের লোকেরা খবর পেয়ে গেছে যে একজন সাবেক সেনা অফিসে ঘুরছে। বিকেলের দিকে মহাদেব নিজের দালানে বসেছিল। সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে। একজন বলল, দাদা, ব্যাপারটা ভালো দিকে যাচ্ছে না, শুনেছি এসপি পর্যন্ত নড়েচড়ে বসেছে। মহাদেব সিগারেট টেনে ধোঁয়া ছাড়ল। তার ঠুঁটে ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। এক বুড়ো আর একটা ফৌজি, এরা আমাকে থামাবে? সে পাশে দাঁড়ানো এক লোককে বলল, আজ রাতেই একটু বুঝিয়ে দে, বেশি বাড়াবাড়ি করলে কি হয়। সেই রাতেই হরিদাসের বাড়ির বাইরে মোটরসাইকেলের শব্দ শোনা গেল। দুজন মুখ ঢাকা লোক এসে দরজায় লাথি মারতে লাগল। একজন চিৎকার করে বলল, জমির কথা ভুলে যা, না হলে পুরো পরিবার উধাও হয়ে যাবে। ভেতরে হরিদাসের পুত্রবধূ ভয়ে কাঁপছিল। ছোট্ট নাতনি কান্না চেপে দাদুর হাত ধরেছিল। ঠিক তখনই দূরে আরেকটি বাইকের শব্দ শোনা গেল। অন্ধকার রাস্তার মাথায় কেউ এসে থামল। হেডলাইটের আলো সরাসরি মুখোশধারীদের ওপর পড়ল, আর বাইক থেকে ধীরে ধীরে নেমে এলো অমিত রায়। তার চোখের দৃষ্টি দেখে মুহূর্তেই পরিবেশ বদলে গেল। মুখোশধারীরা একে অপরের দিকে তাকাল। অমিত ধীরে সামনে এগিয়ে এসে বলল, ভুল জায়গায় ভয় দেখাতে এসেছ। লোক দুজন কিছু বুঝে ওঠার আগেই অমিত তাদের একজনের কলার চেপে ধরল। অন্ধকার রাতের মধ্যে উত্তেজনা জমে উঠল, আর দূরে দাঁড়িয়ে হরিদাস অনুভব করলেন, এবার হয়তো সত্যিই কেউ তাদের জন্য লড়তে এসেছে। অমিত রায়ের চোখের দিকে তাকিয়ে মুখোশধারী দুজনের সাহস মুহূর্তেই ভেঙে গেল। একজন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ভুল বুঝেছেন ভাই, আমরা শুধু। কথা শেষ হওয়ার আগেই অমিত তাকে ঠেলে সরিয়ে দিল। যারা রাতের অন্ধকারে বৃদ্ধ মানুষকে ভয় দেখায়, তারা মানুষ না। লোক দুজন আর দাঁড়াল না, দ্রুত বাইকে উঠে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। হরিদাসের পুত্রবধূ দরজা খুলে বাইরে এলেন। তার হাত কাঁপছিল। ছোট্ট মেয়েটা দৌড়ে এসে অমিতের পাশে দাঁড়াল। কাকু, ওরা আবার আসবে না তো? অমিত নিচু হয়ে মেয়েটার মাথায় হাত রাখল। এবার কেউ আসলে আগে আমাকে পার হতে হবে। সেই রাতেই অমিত থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিল, কিন্তু ওসি দেবব্রত আবারও বিষয়টা হালকাভাবে নিতে চাইল। সে বিরক্ত গলায় বলল, এত নাটক করার কিছু নেই, গ্রামের ঝামেলা গ্রামেই মিটিয়ে নিন। অমিত এবার শান্ত থাকল না। সে টেবিলের উপর হাত রেখে ধীরে বলল, আমি সীমান্তে দাঁড়িয়ে দেশের আইন রক্ষা করেছি। এখানে এসে যদি দেখি আইন টাকার কাছে বিক্রি হয়ে গেছে, তাহলে সেটা আপনাদের লজ্জা।
থানার ভেতর হঠাৎ নীরবতা নেমে গেল। ঠিক তখনই ওসির ফোন বেজে উঠল। ওপাশ থেকে এসপি অনিরুদ্ধ সেনের কড়া কণ্ঠ ভেসে এল। মুকেশ, না অরিন্দম পালের কেসটা এখনই রেজিস্টার করুন, আর অভিযোগ চাপা দেওয়ার চেষ্টা করলে আপনাকেও তদন্তের মুখোমুখি হতে হবে। ওসির মুখের রং বদলে গেল। পরদিন সকাল, পুরো গ্রামে হইচই পড়ে গেল। পুলিশের কয়েকটি গাড়ি সরাসরি মহাদেব সাঁতরার জমির দিকে ঢুকছে। এসপি অনিরুদ্ধ নিজে এসেছেন। সঙ্গে ছিল রাজস্ব বিভাগের কর্মকর্তা, ফটোগ্রাফার এবং অতিরিক্ত পুলিশ ফোর্স। গ্রামের মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গেল। মহাদেবও কিছুক্ষণ পর সেখানে হাজির হল। তার মুখে আগের সেই আত্মবিশ্বাস নেই, কিন্তু অহংকার এখনও আছে। স্যার, ভুল বোঝাবুঝি হচ্ছে, জমির কাগজ আমার নামে বৈধভাবেই হয়েছে। এসপি ঠান্ডা গলায় বললেন, কাগজ দেখান। মহাদেব দলিল বের করতেই তদন্তকারী কর্মকর্তা দ্রুত যাচাই শুরু করল। কয়েক মিনিট পর অফিসার ফাইল বন্ধ করে বলল, স্যার, সিল নকল, রেজিস্ট্রেশন নাম্বারও ভুয়া। চারদিকে গুঞ্জম শুরু হয়ে গেল। মহাদেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার, আমি আসলে... এসপি এবার কড়া গলায় বললেন, একজন শহীদের পরিবারের জমি জালিয়াতি করে দখল করার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে আটক করল। যে মানুষটাকে দেখে পুরো গ্রাম ভয় পেত, সে আজ মাথা নিচু করে পুলিশের গাড়িতে উঠল। গ্রামের মানুষের চোখে তখন অদ্ভুত এক স্বস্তি। হরিদাস ধীরে ধীরে নিজের জমির মাটিতে হাঁটু গেড়ে বসল। কাপা হাতে মাটি স্পর্শ করল। তার চোখ ভিজে উঠল। অমিত পাশে দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল দূরে কোথাও অরিন্দম হাসছে। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। এসপি অনিরুদ্ধ পুরো কাগজপত্র খতিয়ে দেখতে গিয়ে আরও বড় চক্রের সন্ধান পেলেন। কয়েকজন ভূমি অফিস কর্মচারী, এক সাবেক তহসিল অফিসার এবং থানার কিছু লোক মিলে দীর্ঘদিন ধরে এমন জালিয়াতি চালিয়ে আসছিল। এক সপ্তাহের মধ্যেই একাধিক গ্রেফতার শুরু হল। জেলার প্রথমবার মানুষ দেখল ক্ষমতাবানদের বিরুদ্ধেও আইন দাঁড়াতে পারে। এর কিছুদিন পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। মঞ্চে অরিন্দম পালের বড় ছবি টাঙানো ছিল, পাশে জাতীয় পতাকা। হরিদাসকে সামনে ডাকা হল। জেলা প্রশাসক তার হাতে জমির আসল কাগজ তুলে দিয়ে বললেন, এই জমি শুধু একটি পরিবারের নয়, এটা একজন শহীদের সম্মানের প্রতীক। পুরো হল করতালিতে গমগম করে উঠল। হরিদাস কাগজটা বুকের সঙ্গে চেপে ধরলেন। তার চোখে পানি ছিল, কিন্তু বহুদিন পর সেই পানির মধ্যে শান্তিও ছিল। অনুষ্ঠান শেষে অমিত চুপচাপ বাইরে দাঁড়িয়েছিল। হরিদাস ধীরে তার কাছে এসে বললেন, বাবা, তুমি না এলে আমরা শেষ হয়ে যেতাম। অমিত আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। আমি কিছু করিনি কাকা, একজন সৈনিক শুধু আরেকজন সৈনিকের পরিবারকে একা হতে দেয়নি। দূরে বাতাসে পতাকাটা ধীরে ধীরে উড়ছিল। মনে হচ্ছিল কোনো শহীদের ত্যাগ কখনো সত্যিই হারিয়ে যায় না।